আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন অ্যাটর্নি অ্যাট ল ইশরাত সামি। তিনি ব্যারিস্টার অ্যাট ল লন্ডন থেকে এবং ল অফিস অফ ইশরাত সামি প্রধান কর্ণধার। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনি? আপনাকে চ্যানেল আই স্টুডিওতে স্বাগত। আমরা যদি শুরুতেই বলি যে বর্তমানে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন পরিস্থিতি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা করছেন? এখন একটু টাফ বাট স্টিল কেসেস হচ্ছে, স্টিল লোকজন গ্রিন কার্ড অ্যাপ্রুভ হচ্ছে। সো প্রপারলি করলে এখনো এখনো হচ্ছে আর কি গ্রিন কার্ড গুলো। বাট আগে যেমন আপনি জাস্ট অ্যাপ্লিকেশন ফাইল করে ওয়েট করতেন, ইউএসসিআইএস আপনাকে রিকোয়েস্ট পাঠাতো, আরএফই, তারপরে সবাই অন্যান্য ডকুমেন্টেশন সাবমিট করতো। এখন যেটা হচ্ছে যে আপনাকে সব একসাথে তাদেরকে যদি আপনি প্রোভাইড করেন এবং অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করেন তাহলে আপনার কেসগুলো গ্রান্ট হচ্ছে। তারা এখন দেখতে চায় plenty of evidence, স্পেশালি যে ম্যারেজ বেস কেসগুলো তারা অনেক বেশি স্ক্রুটিনাইজ করছে এবং অনেক বেশি ডকুমেন্টেশন রিকোয়ার করছে আর কি এখন। সো আগের মতো করে এখন অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলে হবে না। প্রপারলি যদি সাবমিট করা না হয় আপনার কেস তারা ডিনাই করে দিতে পারে উইদাউট ইভেন গিভিং ইউ অপরচুনিটি। যেমন আরএফই ইস্যু করা, নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই ইস্যু করা, এগুলো ছাড়াও আপনার কেসটা জাস্ট রিজেক্ট করে দিতে পারে আপনার ফাইলটা। সো এটা অনেক বেশি ফোকাস করতে হবে হাউ উই আর অ্যাকচুয়ালি ফাইলিং দ্য অ্যাপ্লিকেশন, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সবকিছু করছি কিনা। এবং আমরা যাই করি না কেন রাইট নাও আমাদের অ্যাডভাইস হচ্ছে আপনি একটা অ্যাটর্নি সহযোগিতা নিয়ে করবেন, হোয়াট এভার ইউ ডু। আপনার প্র্যাকটিসে কোন ধরনের কেস এখন বেশি আসছে? ইদানিং কালে আমাদের কিছু কেস আমরা পাচ্ছি যেটা হচ্ছে ক্রিমিনাল কেসেস, যে ক্রিমিনাল চার্জ যাদের উপর হচ্ছে। যেমন আপনি ভায়োলেশন করেছেন কোন রকম, কেউ রং জায়গায়, রং প্লেসে, রং পিপলের সাথে ছিল, এরকম কেসেস গুলো আসছে। প্লাস ডোমেস্টিক ভায়োলেন্সে যেমন স্পাউসদের মধ্যে দুইজনের দাম্পত্য কলহ, এক পর্যায়ে ওনারা পুলিশ কল করেন এবং স্পাউসকে অ্যারেস্ট করে ফেলে, এরকম কেসেস গুলো আসছে। এবং এই কেসগুলোতে এফেক্টটা অনেক সিরিয়াস হয়ে যায়। যেমন আপনারা যদি অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকে এবং দুইজন স্পাউস যদি আপনাদের দাম্পত্য কলহের কারণে আপনারা পুলিশ কল করেন এবং পুলিশ আপনার যে কোনো একজন স্পাউসকে অ্যারেস্ট করে, তাহলে ওনার রেকর্ডে এই অ্যারেস্টটা থেকে যাবে এবং উনি গুড মোরাল ক্যারেক্টার প্রেজেন্ট করাটা অনেক টাফ হয়ে যায় লেটার অন। সো এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে রাগের বশবর্তী হয়ে অথবা কোনো জেলাসির বশবর্তী হয়ে যে আপনি পুলিশ কল করে দেবেন, এর কারণে যে কনসিকুয়েন্সটা আপনাকে ফেস করতে হবে সেটা অনেক বেশি। সো যাই করা হোক না কেন চিন্তা ভাবনা করে ধীর স্থির ভাবে করা উচিত আর কি। তো এই কেসগুলো আমরা অনেক অনেক বেশি পাচ্ছি। দুজনের মধ্যে ক্ষতিগ্রস্ত কে হয়, নাকি দুজনই সমভাবে ক্ষতিগ্রস্ত হয়? দুজনের মধ্যে যদি ওনার রিলেশনশিপ কন্টিনিউ করে এবং একই অ্যাপ্লিকেশনে দুজন থাকেন তাহলে দুজনই ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু যদি একজনের গ্রিন কার্ড থেকে থাকে আরেকজনের না থেকে থাকে তখন যেই পার্সনের নাই উনি ক্ষতিগ্রস্ত বেশি হবে। আমি ইমিগ্রেশন পয়েন্ট অফ ভিউতে বলছি আর কি। এবং অনেকেই প্রথমে রাগের বশবর্তী হয়ে কেস দিয়ে দেয় এবং পরে যে সেই কেসগুলো উইথড্র করে, কিন্তু বাই দেন অলরেডি কনসিকুয়েন্সটা তাদেরকে ফেস করতে হয়। যেমন আপনি যদি পুলিশ যে স্পাউসটাকে অ্যারেস্ট করে নেয়, সেটা তখন এডি এর কাছে, কেসটা যদি ক্রিমিনাল কেস ফাইল করা হয় তাহলে কেসটা এডি এর কাছে চলে যায় এবং কেসটা আপনি ইচ্ছা করলে আপনি উইথড্র করে নিতে পারেন না। সো এই জিনিসগুলো খেয়াল করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমরা খুব দেখছি আমাদের কমিউনিটিতে, এটা আছে যে বাচ্চাদেরকে আমরা বকা দেওয়া, অ্যাবিউজ, এটা ভার্বাল অ্যাবিউজ হতে পারে অথবা ফিজিক্যালি একটা চড় থাপ্পড় মারা, এগুলো এখানে অ্যালাউড না। আমরা অনেক সময় মা বাবা শাসনের বলেন আর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে বলেন, অনেকেই রাগের বশবর্তী হয়ে এগুলো করেন। যেমন হোমওয়ার্ক করছে না বাচ্চা, রাগ করে আপনি বাচ্চাকে একটা চড় মেরে দিলেন, এটা লাইক চাইল্ড অ্যাবিউজে পড়ে এখানে। এবং বাচ্চা এবং পুলিশ এই কল করলো এবং এটার সাথে কারণে সাথে আপনি অ্যারেস্ট প্যারেন্টসদের হতে পারেন। অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। জি, ধরে নিয়ে যাওয়া হয় এবং এটা ক্রিমিনাল কেস।
এবং এই কেসগুলো এসিএস ইনভলভ হয়ে যায়, ক্রিমিনাল বডি ইনভলভ হয়ে যায়। সো ইটস লট অফ, অনেক বেশি কনসিকুয়েন্স আছে। এবং এসিএস যদি একটা কেসে ইনভলভ হয়, ইট টেকস লাইক অ্যাটলিস্ট 2 to 3 years টু গেট রিড অফ দ্যাম। ওরা ইনভেস্টিগেশন করবে, আনঅ্যানাউন্সড আপনার পাশে আসবে, ভিজিট করবে, এবং আপনার অন্য বাচ্চারা যদি থাকে তাদেরকে নিয়েও এসিএস এর লট অফ ইনভেস্টিগেশন হবে আর কি। মানে প্যারেন্টসদের সবসময় সতর্ক অবস্থায় থাকতে হবে বাচ্চাদের ক্ষেত্রে, তাদের হ্যাঁ, সাথে এটা 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 আচরণগত আপনাকে দিক, কেয়ারফুল তাদের হতে হবে, সংযোগও বুঝাতে হবে বাচ্চাকে, এবং আর্লি এজ থেকেই বোঝাতে হবে। আমরা একটা ফেস করেছি কেস যেখানে দেখেন বাচ্চাদের ছোট থেকেই আপনি যেভাবে বাচ্চাটাকে মানুষ করবেন, বোঝাবেন যে আপনার গ্যাজেটের কতটুকু সময় সে স্পেন্ড করবে, এগুলো সবকিছু মা অথবা বাবাকে সুপারভাইজ করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা বাচ্চারা আমাদের কথা শুনে না এবং অনেক বেশি গ্যাজেটে তারা আসক্ত হয়ে যায়। তো এই জিনিসটা আমাদেরকে আগে থেকে করতে হবে। আমরা একটা ইনসিডেন্ট দেখেছিলাম যেখানে বাচ্চা যখন আপনার 14, 15, 16 হয়ে যায়, তখন আপনি বাচ্চাকে জোর করে কিছু করতে পারবেন না। সো বাচ্চা যখন ছোট থাকে তখন থেকেই আপনাকে একটা লিমিট মানে চাইল্ডহুড থেকে করে একটা দিতে সচেতনতা হবে। বৃদ্ধি করা তাদেরকে। হ্যাঁ, যাতে যাতে আপনার কোনো ওরকম কোনো সিচুয়েশন না হয়। যেমন আপনি একটা যদি 13, 14 বছরের বাচ্চাকে জোর করে তাদের গ্যাজেট দিয়ে নেন, অথবা তাদেরকে বন্ধ করে দেন, আইফোন, তাদের ফোন নিবে না অথবা ল্যাপটপ ইউজ করবে না, অল দিস, তখন বাচ্চাটা অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময়। এবং অ্যাগ্রেসিভ হয়ে গেলে তখন মা বাবা বাচ্চার গায়ে হাত তুলে অনেক সময়। এবং এই হাত তোলাটা বাচ্চা যদি স্কুলে যে কমপ্লেন করে, সোশ্যাল ওয়ার্কারকে বলে, অথবা পুলিশকে 911 কল করে বলে, তখন মা বাবাকেই এটা খেসারত দিতে হবে। তার মানে হচ্ছে পুলিশ এসে ওই প্যারেন্টসটাকে অ্যারেস্ট করবে এবং ওনাকে কোর্টে প্রেজেন্ট করতে হবে, তারপর ওনাকে জামিনে ছাড়বে। অল দিস হাসেল ইউ আপনার হ্যাভ টু তথ্য গো থ্রু। অনুযায়ী আসলে প্যারেন্টসরা এই ব্যাপারে আরো সতর্ক হবে, এটা আমরা আশা করতে পারি। ভিসা বুলেটিন নিয়ে আপনি যদি কিছু বলেন, মানে ভিসা বুলেটিনটা কি এবং এই ব্যাপারে কিছু হ্যাঁ, তথ্য। আমরা আমরা দেখছি ভিসা বুলেটিন একটু কিছু কিছু ক্ষেত্রে একটু মুভ করেছে। বাট আমরা যেহেতু বাংলাদেশ একটা ব্যান কান্ট্রি, যাদের ভিসা এখন ইস্যু করা হচ্ছে না, কিন্তু কাজের প্রসেসিং হচ্ছে এবং ইন্টারভিউও কল করছে। এবং ইন্টারভিউ হওয়ার পরে অ্যাপ্লিকেন্টদেরকে দেখাচ্ছে যে কেস রিফিউজ করেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ আছে, অল দিস। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে যেহেতু এখন আপাতত পজ আছে ভিসা, সেজন্য তারা কাউন্সিলের ভিসা ইস্যু করতে পারছে না, কিন্তু কাউন্সিলর তাদের প্রসেস মতো কাজগুলো করে এগিয়ে রাখছে। এবং যখন এই পজটা উঠে যাবে, সাথে সাথে ওনাদেরকে ভিসা ইস্যু করা হবে। সো আমরা অসংখ্য কল পাচ্ছি ক্লায়েন্টদের কাছ থেকে যে ওনাদের ইন্টারভিউ হয়েছে, কিন্তু অনেকদিন হচ্ছে কিন্তু কোনো রকমের ভিসা ইস্যু করেন নাই, এবং এটা দেখাচ্ছে যে ভিসা রিফিউজড। সো এই ধরনের যাদের আছে তাদেরকে ঘাবড়ানোর কোনো কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। অ্যাজ সুন অ্যাজ দ্য পজ ইজ গোয়িং টু বি লিফটেড, ওনাদের ভিসা ইস্যু করা হবে। এখন তো সময় এগিয়ে আনা হয়েছে, আমরা যতটুকু দেখলাম যে এপ্রিলের জি, যেই নোটিশটা এসেছে সেখানে, তো সেই ক্ষেত্রে কোনো শুভ বার্তা আছে কিনা বাংলাদেশিদের জন্য? শুভ বার্তা ইন আ সেন্স দে আর প্রসেসিংটা তারা আপডেটেড করছে কাজ, কিন্তু ভিসা ইস্যু হচ্ছে না। হতাশ হওয়ার কারণে, ভিসা ইস্যু হবে অ্যাজ সুন অ্যাজ দিস ইজ লিফটেড। সো হতাশার কোনো কারণ নেই, কিন্তু অনেকেই এটা নিয়ে খুবই হতাশ হচ্ছে। স্পাউসদের ক্ষেত্রে যে লং টাইম সেপারেশনে আছে, ওনারা আসতে পারছেন না, এবং অনেকেই জিজ্ঞেস করে যে আমরা ইমিগ্রেন্ট ভিসা যেহেতু পাচ্ছি না, আমরা কি B1 B2 ভিসাতে অ্যাপ্লাই করবো কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হচ্ছে আপনি করতে পারেন অ্যাপ্লাই, কিন্তু আপনার খেয়াল করতে হবে যে আপনি কোনো রকম রং ইনফরমেশন যেন সাবমিট না করেন। হোয়াট এভার আপনি আপনার ইমিগ্রেন্ট ভিসাতে যে ইনফরমেশন গুলো আপনি প্রোভাইড করেছেন, এক্স্যাক্টলি সেটাই, সেই ধরনের ইনফরমেশন গুলো দিয়েই আপনি করতে পারেন ভিজিট ভিসা। বাট ওইটারও চান্স ভেরি ভেরি স্লিম। না, এইদিকে অ্যাসাইলামের ক্ষেত্রে আমরা দেখছি একরকম, বা এই যে তারপরও B1 B2 আবার যারা ম্যারেজ বেসড হলো ইমিগ্রান্ট হতে চায়, এই দুই ক্ষেত্রেই কি যদি তারা আলাদা করে আবার B1 B2-র জন্য আবেদন করে, সেই ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা আছে স্টেটের পক্ষ থেকে, নাকি তাদের জন্য ভিসা হতে পারে? না ভাইয়া, প্রতিবন্ধকতা নেই, কিন্তু ইনফরমেশন যেটা মিস্টেক হয়, যে ইনফরমেশন যদি কোনো রকম রং হয়ে যায় ভিজিট ভিসায়, অথবা কোনো রকম ইনফরমেশন গোপন করা হয় তথ্য, দেন লেটার অন ওনার ইমিগ্রেন্ট ভিসা পেতে অসুবিধা হবে। ফর এক্সাম্পল, অনেকগুলো ইনফরমেশন যেমন অ্যাভয়েড করে যায়, আগে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে কিনা, আপনার জন্য কেউ অ্যাপ্লাই করেছে কিনা, আপনি ম্যারিড কিনা, অনেক ধরনের ইনফরমেশন আছে, ওনারা মনে করে যে এটা আমরা
উল্লেখ না করে চলে যেতে পারবো, সেরকম কিছু করবেন না। যাই আপনি অ্যান্সার করেন এভরিথিং ট্রুথফুলি অ্যান্সার করতে হবে, এবং উইথ দ্য সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে দিতে হবে। তো ভিসা হওয়ার চান্স আছে, ভিজিট ভিসা। ম্যারেজ বেসড গ্রিন কার্ডের জন্য কোন কোন ডকুমেন্টের প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত? ম্যারেজ কেসে রাইট নাও তারা দেখছে যে আপনার জয়েন্ট ডকুমেন্টেশন, যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট হতে পারে, আপনার ট্যাক্স রিটার্ন হতে পারে, লিজ ডকুমেন্ট হতে পারে, দুজনের ক্রেডিট কার্ড স্টেটমেন্ট হতে পারে, জয়েন্ট ফটোগ্রাফ, তারপরে যদি বিয়ে রিসেন্টলি হয়ে থাকে বিয়ের ফটোগ্রাফ, বিয়েতে অন্য রকম অন্য আত্মীয় স্বজন যদি প্রেজেন্ট থেকে থাকে তাদের অ্যাফিডেভিট। যত বেশি আপনি ডকুমেন্টেশন দিবেন ততই আপনার কেসটা হওয়ার চান্স ভেরি হাই। আমরা যেটা অনেকের ক্ষেত্রে দেখছি যে আমাদের কাছে অনেক ক্লায়েন্টরা আসছেন যারা হয়তো কোনো প্যারালিগাল অথবা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করেছেন, এখন ইন্টারভিউ ডেট আসছে, এখন আপনি অ্যাটর্নির কাছে এসছেন। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে আপনি বিগিনিং থেকে যদি আপনার অ্যাটর্নি থাকে, নিয়োগ করা থাকে, তাহলে আপনার অ্যাটর্নি আপনাকে প্রপারলি সব ডকুমেন্টেশন সহ এটা সাবমিট করবে, এবং আপনার কেসটা অ্যাপ্রুভাল হওয়ার চান্সটা ভেরি হাই থাকে। এবং যদি কোনো বাচ্চা হয় আউট অফ দ্যাট, বিয়ের পরে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই সন্তানের বার্থ সার্টিফিকেট গুলো সাবমিট করে দেওয়া বেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে আপনার কেসটা অ্যাপ্রুভাল হওয়ার চান্সটা ভেরি হাই হয়ে যায়। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দুর্বহ দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। ভিসা হওয়ার পরে আমেরিকা আসলো, তারপর যদি ওভারস্টে করে তাদের কি ধরনের ঝুঁকি আসলে বাড়ে? ওভারস্টে, দেখেন ওভারস্টে যদি ইউএস সিটিজেন স্পাউস হয়, ইউএস সিটিজেন হয়, তখন ওভারস্টে এই জিনিসটা ওনারা ওয়েভার পায়, ওয়েভ করতে পারে। ওকে, সো ওভারস্টে এবং আরেকটা হচ্ছে যে আপনি এমপ্লয়মেন্ট অথরাইজেশন ছাড়া আপনি কাজ করেছেন কিনা ইউএসএ তে, এই দুইটা প্রশ্ন ম্যারেজ কেসে খুব কৌশল করে অফিসাররা জিজ্ঞেস করেন। এবং এটাতে আমাদের ক্লায়েন্টদেরকে আমরা সবসময় বলি যে এই দুইটা আনসার আপনাকে ভেরি কেয়ারফুলি দিতে হবে। আপনি মিথ্যে কথা বলবেন না, কিন্তু টেকনিক্যালি অ্যান্সারটা দিতে হবে। সো যেহেতু আপনার স্পাউস ইউএস সিটিজেন, সেহেতু আপনি ওভারস্টে করলেও দ্যাট ইজ গোয়িং টু বি ওয়েভড, সো ইটস ফাইন। আপনি কাজ করেছেন কিনা আনঅথরাইজড উইদাউট ওয়ার্ক পারমিট, এটাও তারা জিজ্ঞেস করে, এই প্রশ্নটাকেও আপনাকে আনসার করতে হবে। তো আপনি যদি মনে করেন যে না আমি কোনো কাজ করি নাই, কিন্তু আমি আমার কাজিনের বাসায় ছিলাম, আমার কাজিনকে আমি হেল্প করতাম, ওনার বাচ্চাদেরকে হয়তো স্কুলে নেওয়া আসা করতাম, এবং ওনার বাসায় আমি আমাকে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দেয়, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ নট আ ওয়ার্ক। সো এরকম আপনাকে একটু টেকনিক্যালি অ্যান্সারটা দিতে হবে, ওয়ার ইজ ইউ নট লাইং বাট you're not even working while you are in that visa without work permit. বাচ্চাদের ক্ষেত্রে সবসময় একটা বরাবর একটা প্রশ্ন আসে, সেটা হলো 21 বছরের বেশি যখন হয়ে যায়, বাংলাদেশে আছে বা যুক্তরাষ্ট্রের বাইরে আছে, তাদের ক্ষেত্রে আসলে মানে এই প্রতিবন্ধকতাটা কি আদৌ কেটে যাচ্ছে, বা এটার ক্ষেত্রে প্রপার আবেদন পদ্ধতিটাই কি, যাতে করে 21 পার হয়ে যাওয়ার পরও তারা দ্রুত যুক্তরাষ্ট্রে আসতে পারে বা তারা ইমিগ্রান্ট হতে পারে? আহ, এটা প্রশ্নটা দুইভাবে, যদি আপনি গ্রিন কার্ড হোল্ডার হন এবং আপনার বাচ্চা আপনি মনে করেন যে 21 হয়ে যাবে, হয়নি,
এবং আপনার যদি সময় হয়ে থাকে আপনার সিটিজেনশিপ নেওয়ার, আপনি যদি সিটিজেন হয়ে যান তাহলে আপনার বাচ্চার বয়সটা ফ্রোজেন হয়ে যায়। যেমন 21 বছর হওয়ার ধরেন 2-3 মাস 4 মাস আগে যদি আপনি সিটিজেন হয়ে যান, তখন ইউএসসিআইএস কে এটা জানিয়ে দিলে তখন ওর বাচ্চার বয়সটা ওইটুকুই থাকবে। ইভেন দো বাচ্চার বয়স বেড়ে যাচ্ছে, স্টিল দে আর গোইং টু কাউন্ট দ্য ডে আপনি সিটিজেন হয়েছেন, সেই দিনের বাচ্চার যে বয়সটা ছিল সেই বয়সটা কাউন্ট করবে। তো সেই জন্য আমরা অলওয়েজ প্যারেন্টসদেরকে অ্যাডভাইস করি যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সিটিজেনশিপটা নিয়ে নেন, যাতে আপনার বাচ্চার বয়সটা আন্ডার 21 হিসাবে সে আসতে পারে। এবং আন্ডার 21 হিসাবে যদি আসে এবং আনম্যারিড চাইল্ড হিসাবে, তাহলে সে তাড়াতাড়ি আসবে দেন ম্যারিড চাইল্ড ওভার 21। কিন্তু যারা অ্যাসাইলেম করে, এখানে সিক করে বা অন্য ক্যাটাগরিতে আবেদন করে, তারা তো তখনই বাচ্চাদের নাম উল্লেখ করে। তো সেই ক্ষেত্রে কি ওই বয়সটা তখন ফ্রিজিং থাকবে, নাকি এটা পরবর্তীতে উনি সিটিজেন হওয়া বা গ্রিন কার্ড পাওয়ার পর থেকে এই এজটা কাউন্ট হবে? যখন আপনি অ্যাসাইলাম দিয়েছেন বাচ্চার যে বয়সটা সেটা তারা কাউন্ট করে, আনলেস আপনার কেস হওয়ার আগে বাচ্চা যদি এই দেশে ম্যারিড হয়ে যায় বাচ্চাটা, তাহলে অ্যাপ্লিকেশন থেকে চলে যায়। এবং আমরা দেখেছি ইভেন 23, 24, 25 বছর পর্যন্ত জাজরা কনসিডার করেছে বাচ্চাদেরকে উইদিন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্যারেন্টস, যেহেতু বাচ্চা যখন অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছিল বাচ্চাটা আন্ডার এজ ছিল। তো এটা তখন কি এটা কন্টিনিউ করে যে হ্যাঁ ওই জি যেখান করে, থেকে শুরু বাট হয়েছিল? যদি চাইল্ডটা ম্যারিড হয়ে যায় দেন চাইল্ড ইজ আউট অফ দ্যাট অ্যাপ্লিকেশন। এটা একটা খুবই ভালো তথ্য, নিশ্চয়ই কাজে আসবে যারা অভিবাসন প্রার্থী। আমরা বলছিলাম ফ্যামিলি কেসড বনাম এমপ্লয়মেন্ট বেস, কোনটা আসলে দ্রুত এবং বাস্তবসম্মত? ফ্যামিলি বেস ওটা হচ্ছে যে আপনি এখানে আপনার ফ্যামিলি মেম্বার আছে যারা সিটিজেন হয়েছে, ওই ফ্যামিলির সাথে আপনি ইউনাইট হবেন। কিন্তু ফ্যামিলি বেস কেসে যেটা হচ্ছে সেটা ইটস টেকিং ভেরি লং টাইম। আমরা এখন 14-15 বছরের বেশি লাগছে রাইট নাও। ইভেন সামটাইমস আমরা দেখছি 18 ইয়ার্সও লেগে যাচ্ছে ফ্যামিলি আসতে। সো খুবই দীর্ঘ এরকম সময়। যদি হয় তখন আপনার ফ্যামিলি যদি কোয়ালিফাই করে তাহলে আপনি ইবি ভিসা গুলোতে আনার চেষ্টা করতে পারেন, উইচ ইজ মাচ অনেক তাড়াতাড়ি আসবে আর কি। এবং বাট ওই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করা ইম্পর্টেন্ট আর কি, সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যদি আপনি E2 ভিসা, এটা হচ্ছে ইনভেস্টর ভিসা, ট্রিটি আন্ডার ট্রিটিতে বাংলাদেশের নাম আছে, ট্রিটি কান্ট্রিতে, সো বাংলাদেশিরা করতে পারে। এখানে একটা অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে আপনি আপনার স্পাউস এবং চিলড্রেন এখানে থাকতে পারেন এবং কাজ করতে পারেন। এবং এটা এভরি 2 ইয়ার্স আপনি এক্সটেনশন নিতে পারেন, এবং ইউ ক্যান গেট দ্য এক্সটেনশন ফর আনলিমিটেড টাইম অ্যাজ লং অ্যাজ ইউ শো দ্যাট আপনি যে বিজনেসটা এখানে করেছেন দ্যাট ইজ প্রফিটেবল এবং ইউ আর পেইং প্রপার ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট। সো E2 ভিসাটা এখনো ভায়াবল আমাদের বাংলাদেশিদের জন্য, উইচ ইজ ভেরি গুড, এবং E2 ভিসা গ্রান্ট করছে। ভিসা রিজেক্ট হওয়ার প্রবণতা আমরা দেখছি, সেই ক্ষেত্রে কোন ধরনের কৌশল অবলম্বন করতে পারে আপনার মতে, যার ফলে দ্রুত ভিসা হতে পারে বা আর্লিয়ার আসার সুযোগ হয় তাদের? ভাইয়া এখন যেটা ভিসা পজটা আছে, এটা এটাতে কেউ আর্লি করতে পারবে না। ভিসা ইন্টারভিউ হয়েও তাদেরকে ওয়েট করতে হবে আনটিল এন্ড আনলেস দ্য পজ ইজ লিফটেড। কিন্তু আপনি যদি অন্যগুলো করতে চান, যে আপনার যে কাজগুলো আপনি এগিয়ে যান, সো আপনি আপনার ডকুমেন্টেশন সবগুলো আপনার এখানে যে কাজগুলো প্রসেসিং যেগুলো সেগুলো আপনি ভালোভাবে ঠিকভাবে করে আপনি রেডি রাখতে পারেন আপনার কেস। এবং অ্যাজ সুন অ্যাজ দে গিভ ইউ দ্য ইন্টারভিউ ডেট, আপনি আপনার ক্লায়েন্টদেরকে অথবা রিলেটিভদেরকে বলবেন যে গো অ্যান্ড ফেস দ্য ইন্টারভিউ, অ্যান্ড দেন আফটার দ্য ইন্টারভিউ যদি ওরা দেখবে ভিসা রিফিউজড অ্যান্ড অল দিস অনলাইন, স্টিল দে শুড ওয়েট এবং দে উইল গেট দ্য ভিসা। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। কেউ ডেপোর্টেশন নোটিশ পেয়ে গেছে, সো ডিপোর্টেশন নোটিশ পাওয়ার পরে আসলে তার কি করণীয়? অ্যাকচুয়ালি ডিপোর্টেশনটা আপনাকে কোর্টে যেতে হবে, একটা প্রসেসের মাধ্যমে এটা করতে হবে। আপনি যদি কোনো নোটিশ পান, ডিপোর্টেশন নোটিশ না, আপনাকে দেওয়া হয় যে নোটিশ টু অ্যাপিয়ার কোর্টে যাওয়ার জন্য, এবং সেই নোটিশ টু অ্যাপিয়ার পাওয়ার সাথে সাথে আপনি একটা অভিজ্ঞ অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন যারা অ্যাকচুয়ালি কোর্টে যাবে আপনার জন্য। সো এবং যাবে, এবং আপনার কি করণীয়, আপনি নোটিশটা পাওয়ার সাথে সাথে আপনার সবগুলো ডকুমেন্টেশন এক করা এবং অ্যাটর্নির সাথে পরামর্শ করে আপনার যেভাবে কেস আপনাকে প্রিপেয়ার করতে হবে সেভাবে আপনি রেডি হতে হবে। তো প্রথমেই যেটা দেওয়া হয় অ্যাপিয়ারের জন্য একটা ডেট দেওয়া হয়, সেটা হচ্ছে ফার্স্ট ডেটটা হচ্ছে
ফার্স্ট মাস্টার ক্যালেন্ডার ডেট। তো অনেকেই আমরা যেটা এখন করি, ইউজুয়ালি এটা ইন্টারনেট অনলাইন বেসড, বাট সামটাইমস জাজ যদি দেখে যে আপনাদের কোনো অ্যাটর্নি নাই, তখন আপনাদেরকে ইন পার্সনে যাওয়ার জন্য লেখা হয়। তো আপনি যদি মনে করেন আপনার নোটিসে এটা লেখা আছে ইন পার্সন, তখন আপনি যে অ্যাটর্নিটাকে আপনি হায়ার করবেন, অ্যাটর্নি ক্যান রিকোয়েস্ট ফর অনলাইন অ্যাপিয়ারেন্স। এবং এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে অ্যাটর্নি আপনার পক্ষ হয়ে আপনার কেসে যেটা নোটিস অফ, যেমন প্লিটা উনি পেপার ফাইলিং করে দিতে পারেন, যেটার মাধ্যমে প্লিটা যদি পেপার ফাইলিং হয়, তাহলে আপনার হয়তো জাজ ফার্স্ট মাস্টার ক্যালেন্ডারটা একটা ডেট দিয়ে আপনাকে ইন্ডিভিজুয়াল কেসের একটা ডেট দিয়ে দিতে পারে, অথবা আপনার ডকুমেন্ট সাবমিশনের একটা ডেট দিয়ে দিতে পারে। তো আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি আমাদের অফিসে, যে আপনার ডকুমেন্টেশন কি ফুললি প্রিপেয়ার্ড কিনা, আপনার প্রপারলি ফাইল হয়েছে কিনা আপনার অ্যাপ্লিকেশনটা, এবং আপনার সাপোর্টিং যে ডকুমেন্টেশন আপনার কেসের জন্য জরুরি সেগুলো কি জমা দেওয়া হয়েছে কিনা, এগুলো আমরা সবকিছু একসাথে অ্যাট দ্য বিগিনিং এ আমরা কোর্টে সাবমিট করে দিচ্ছি রাইট নাও। আগে যেমন আমরা ইন্ডিভিজুয়াল কেসের আগে জমা দিতাম। ইন্ডিভিজুয়াল কেস হচ্ছে যখন আপনার প্রপার শুনানিটা হবে, আপনাকে 2-4 ঘন্টা সময় দেওয়া হবে, আপনার পুরো কেসটা জাজ শুনবেন। আর মাস্টার ক্যালেন্ডারটা হচ্ছে যে আপনার কেসে প্লি করবেন, আপনি যেটা আপনাকে চার্জ করেছে সেটা আপনি গিলটি কিনা, আপনি আপনি এই চার্জগুলো আপনি ডিনাই করছেন না অ্যাকসেপ্ট করছেন, এটা প্লি করবেন। তারপরে জাজ আপনাকে একটা সময় দিবে যে ওয়েদার ইউ নিড মোর টাইম টু সাবমিট অল দ্য ডকুমেন্ট। যখন আপনার এটা টাইম দিবে, তখন আপনি বলতে পারেন যে নো, আই নিড আ ইন্ডিভিজুয়াল হিয়ারিং ডেট। সেটা 1 বছর হতে পারে, 2-3 বছরও হচ্ছে, অনেক ইট ডিপেন্ড অন দ্য হুইচ জাজ ইউ হ্যাভ। কিন্তু যদি আপনি এটা পেপার ফাইলিং এর মাধ্যমে করেন, তাহলে হয়তো অনেক সময় জাজ ওয়েভ করে দেয় আপনার প্রথম অ্যাপিয়ারেন্সটা। সো ইউ ডোন্ট হ্যাভ টু গো টু কোর্ট, জাজ উইল ডিসাইড ইন পেপার। তো কোর্টে যাওয়ার ফলে কেসটাকে শক্তিশালী করতে আসলে কি কি প্রস্তুতি থাকা উচিত, যদি সংক্ষেপে বলেন? ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর কথা বলছেন, যে ফাইনাল হিয়ারিং যেটা, সেটার জন্য? জি। সেটার জন্য হলে আপনার যে অ্যাসাইলাম কেসে, যে আপনি কোন বেসিসে আপনি অ্যাসাইলাম কেসটা করেছেন, এবং আপনি যে কারণে আপনার সমস্যা আছে বলছেন, আপনার নিজের দেশে আপনি ফেরত যেতে পারছেন না, ভয় পাচ্ছেন, এবং আপনার লাইফ থ্রেট আছে, সেই যেটাই আপনি বলে থাকেন না কেন, যা আপনি বলছেন সেটাকে আপনি কোরাবোরেট করতে হবে উইথ আদার এভিডেন্স। যেমন এটা অন্য কারো অ্যাফিডেভিট হতে পারে, কোনো আই উইটনেস থাকলে তাদের অ্যাফিডেভিট হতে পারে। অসংখ্য ধন্যবাদ, আমাদের শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আবার আপনার সাথে কথা হবে। আপনার যে তথ্য দিয়েছেন আপনি, সেগুলো দিয়ে যারা অভিবাসন প্রার্থী তাদের নিশ্চয়ই তাদের উপকৃত হবেন তারা। আজকে এখানেই শেষ করব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।